আশেপাশের দু তিনটে ঘর থেকে ভেসে আসছে মেয়েলি কণ্ঠের আর্তনাদ। হোমকুণ্ডের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। আমি তারস্বরে মন্ত্র জপ করতে করতে একের পর এক কাকের পালক ঘিয়ে চুবিয়ে তাতে আহুতি দিয়ে চলেছি। প্রবল হাওয়ার দাপটে চারপাশ তটস্থ। তার মাঝেই একটা বিশাল আকার বটগাছ গুড়ি সমেত আমার ঠিক বাঁ পাশে উপড়ে পড়ল। আর একে একে সমস্ত মরাগুলো জীবন্ত হয়ে উঠে দাঁড়ালো আমার আশেপাশে। তাদের প্রত্যেকের শরীর রক্তশূন্য, ফ্যাকাশে, চোখের মণি দুটো রক্তবর্ণ। কই হে গোপী, এই তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো যে। ওহ, গ্রামে গঞ্জে আবার ঝুপ করে সন্ধ্যা নামে। পথঘাটের যে অবস্থা, ওহ, আলোর ক্ষীণ রেখাটুকুও তো নজরে পড়ছে না। আর বলো না ভায়া। তোমরা আবার এসেছো কেন? মানে আগের দিন গল্পখানা শুনে বেশ ভালো লেগেছিল চক্রবর্তী মশাই, তাই আজকেও চলে এলাম। গল্প মানে? ও কোনো গল্প নয় মূর্খ, ও আমার জীবনের অতীতের বর্ণনা। দূর হয়ে যাও তোমরা। কথা শেষেই ভৈরব চক্রবর্তীর এমন হুঙ্কারে খানিক থতমত খেয়ে পরে নিজেদেরকে সামলে বোকার মতো ফ্যাল ফ্যাল চোখে তার দিকে তাকিয়ে রইলাম। তার সুঠাম দেহ, রক্তচক্ষুর মাঝে তীক্ষ্ণ চাহনি, দেখলেই বুকের ভেতরে কেমন যেন হৃদকম্পন হতে থাকে। 2 মাস আগেও এই ভৈরব চক্রবর্তীর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। সদ্য কলেজের পাঠ চুকিয়ে বরাত জোরে খুলনা জেলার একখানা স্কুলে আমি শিক্ষকতার চাকরি পেয়ে যাই। আর এই যে গোপীবাবু, ইনি হলেন আমারই সহকর্মী। বিধাতার কি ইচ্ছে ছিল জানি না, তবে মাসখানেক আগে এক সাংঘাতিক বিপদের হাত থেকে এই ভৈরব চক্রবর্তী আমাকে উদ্ধার করেছিলেন। সে কথা অন্য একদিন বলবো। তারপর থেকেই তার নেওটা হয়ে গেলাম। তবে মানুষ হিসাবে তিনি খুব রাশভারী আর রুক্ষ প্রকৃতির হলেও ভেতরটা বেজায় নরম। তার অমন ধমকানিতে খানিক দমে গিয়ে পেছন দিকে এক পা বাড়িয়েছি কিনা অমনি তিনি বাজখাই গলায় বললেন, প্যান্টুলুন পরা বাবুদের আবার গোসা হয়েছে। চুপ করে এইখানে বসো বলছে। কইরে শৈল, দাওয়ায় একখানা হ্যারিকেন দিয়ে যা দেখি। যাই বাবা মশাই। আচ্ছা, মানে শৈল কে চক্রবর্তী মশাই? আমার মেয়ে, কদিন হলো শ্বশুর বাড়ি থেকে এসেছে। কথা শেষ হতেই ভৈরবতান্ত্রিক হাত মুঠো করে বিড়বিড় করে মন্ত্র পড়ে ফুঁ দিতেই বিকট এক চিৎকারে গায়ে কাটা দিয়ে উঠল। কিসের আওয়াজ চক্রবর্তী মশাই? ও কিছু নয়, একটা অতৃপ্ত আত্মা বহুক্ষণ ধরে গোপীর পেছনে ঘুরছিল, ওটাকেই একটু জব্দ করলাম। আর চোখে গোপীর দিকে তাকিয়ে একবার দেখলাম জড় পদার্থের মতো এক জায়গায় স্থির হয়ে আছে। শৈল একখানা হ্যারিকেন দাওয়ায় রেখে গেল। আশেপাশের গাঢ় অন্ধকার গায়ে মেখে এইবার ভৈরব চক্রবর্তী বলতে শুরু করলেন। এ কাহিনী মেছেদার লখিমপুর গ্রামের। সেবার সবে মাত্র কর্ণপিশাচের সাধনায় সিদ্ধি লাভ করে আমি নিজের গ্রামে ফিরেছি। হঠাৎ দিন 2 পর মাথায় বিরাট পাগড়ি, গায়ে ফতুয়া, পরনে ধুতি আর হাতে একখানা বর্ষা নিয়ে লম্বা কিন্তু হাড় গিলে একজন আমার বাড়িতে এসে হাজির। পরিচয় জিজ্ঞাসা করতেই বলল, একে আমি লখিমপুর গ্রাম থেকে আসছি। ওই গ্রামের মোড়ল বিষ্ণুপদ ঢালি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমাদের গ্রামে ঘোর অমঙ্গল নেমে এসেছে। আপনার ক্ষমতার কথা অনেক শুনেছি, তাই যদি একবার আমার সাথে যান। কি অমঙ্গল? সে আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন।
লোকটির অসহায় চোখের সেই কাতর আকুতি আমি কেন জানি না ফেলতে পারলাম না। রাজি হয়ে গেলাম। পালকি আর বেহারা সে সাথে করেই এনেছিল। বিকেলের কিছু আগেই তাতে চেপে লখিমপুর পৌঁছে গেলাম। তবে পালকি থেকে নামার সময় সেই গ্রামের মাটিতে পা রাখতেই পায়ের নিচে তীব্র জ্বালা অনুভব করলাম। পা তুলতেই অবাক কাণ্ড, আমার দু পায়ের নিচ পুড়ে গেছে। বুঝলাম লোকটি ভুল বলেনি, এ গায়ে সত্যি কোনো অশুভ শক্তির অস্তিত্ব আছে। লোকটি আমাকে একটি বড় বট গাছ তলার সামনে নিয়ে এলো। সেখানে মুরব্বী গোছের জনা 7 জন প্রৌঢ় বেজার মুখে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমাকে দেখা মাত্রই তাদের মধ্যে একজন বলে উঠলেন, আসুন আসুন, আপনিই তো ভৈরব তান্ত্রিক। মাথা নেড়ে সম্মতি জানালাম। মোড়ল মশাই, কানাই কাল রাতে তার ছোট্ট মেয়েটাকে কুপিয়ে খুন করেছে। বুঝলে বিষ্ণু, অবস্থা ক্রমেই জটিল হচ্ছে। কানাইও কি তবে সেই মাটির কলসিখানা পেয়েছিল? আগে তা জানি না কর্তা, তবে তার ঘরের চৌকির নিচে সেই খালি কলসি আমরা দেখেছি। যাকে তা কানাইকে খাঁচায় বন্দি করার ব্যবস্থা করো। এতক্ষণ গোটা ঘটনাটা আমি শুনলাম ঠিকই, কিন্তু সারমর্ম কিছুই বুঝলাম না। আমার অবস্থা খানিক আন্দাজ করতে পেরে মোড়ল মশাই বললেন, চলুন আপনাকে একখানা নতুন দৃশ্য দেখাই। তাকে বেশ কিছুটা পথ অনুসরণ করার পর আমরা জঙ্গলের কিছুটা গভীরে এসে থামলাম। সামনে একটা উঁচু টিলা আর তার নিচে একটা ছোট দরজা। পাঞ্জাবির পকেট থেকে চাবি বের করে তিনি বললেন, সাবধানে আসবেন চক্রবর্তী মশাই। যে পথ দিয়ে চলেছি সেটি আসলে একটা গুহা পথ। কিছু দূরের ব্যবধানে টিম টিম করে প্রদীপ জ্বলছে আর অদ্ভুত কিছু আর্তনাদ ভেসে আসছে। এক সময় এসে দাঁড়ালাম একটা বিশাল আকার খাঁচার সামনে। এতক্ষণ যে আর্তনাদ শুনতে পাচ্ছিলাম, অবশেষে তার উৎস খুঁজে পেলাম। তবে খাঁচায় বন্দি কোনো জন্তু নয়, বরং রক্ত মাংসের মানুষ। তারা প্রত্যেকেই কি সাংঘাতিক হিংস্র। দৈহিকভাবে না হলেও বাহ্যিক রূপে তারা সকলে নেহাতি এক পশুর থেকে কম নয়। কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর পচা গন্ধে চারপাশ ভরে যাচ্ছে। এসব কি মোড়ল মশাই? এরা সকলেই হলো এই গ্রামের বাসিন্দা, তবে আজ এরা পশুর থেকেও বেশি হিংস্র। চলুন চলুন বাইরে যাওয়া যাক। এই স্থান সুস্থ মানুষের জন্য নরক একেবারে। চলুন চলুন। তো এই ঘটনার সূত্রপাত কিছুটা আকস্মিকভাবে। হঠাৎ একদিন গ্রামের কামাল জেলে নৌকা নিয়ে ফেরার পথে নদীতে একটা মাটির কলসি ভেসে আসতে দেখে। যতদূর শুনেছি কলসির মুখটা ওই একটা কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। তারপর কি ছিল সেই কলসির ভিতরে? আগে কি ছিল তা তো জানি নে, আর জানার সুযোগও নেই। তারপরে যা কিছু তার উত্তর এই কিছুক্ষণ আগে আপনার সামনেই ছিল। বাকি সকলেও কি সেই কলসি পেয়েছিল? আগে হ্যাঁ, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই মাটির কলসির মুখের কালো কাপড়টা খুলেছিল। ঠিক আছে, যে করেই হোক আমি এই কলসির রহস্য ভেদ করবই। মোড়ল মশাইকে আশ্বস্ত করলেও নিজেকে স্থির করতে পারলাম না। ভাবতে লাগলাম কি এমন আছে ওই কলসির ভিতর যাতে করে মানুষরা এমন হিংস্র পশুতে পরিণত হচ্ছে।
সেদিন রাতে কেন জানি না বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম এলো না। বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে গেলাম। চারপাশে রাতের নিস্তব্ধতা, যত দূর চোখ যায় কেউ কোথাও নেই। নদীর পাশেই শ্মশান। হঠাৎ সেখান থেকে কিছু একটা মন্ত্র ভেসে এলো। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় স্বাহা, ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় স্বাহা, ওম। ভালো করে শুনে বুঝলাম এ মন্ত্র আমার চেনা। এগিয়ে গেলাম সেই শ্মশানের দিকে। জায়গাটা পুরোপুরি নির্জন। দেখলাম একটা বছর 30-এর যুবক চোখ বন্ধ করে এক মনে বিড়বিড় করে কি সব মন্ত্র আওড়াচ্ছে। তার চারপাশে প্রায় 20-30টা মাটির কলসি, যার প্রত্যেকটির মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। এগোতে যাচ্ছিলাম, সামনে পা বাড়াতেই হঠাৎ বিদ্যুতের মতো সর্বাঙ্গে কিছু খেলে গেল। বুঝলাম সেই স্থান মন্ত্র পড়ে বন্ধন গণ্ডি কাটা রয়েছে। পাশের একটা নিম গাছের আড়াল থেকে সবটা দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর সেই যুবক মন্ত্র থামিয়ে চোখ তুলে তাকালো। তারপর চিৎকার করে বলল, এসো এসো, তোমার সময় আসন্ন, নিজের কাজ শুরু করো এইবারে, এসো এসো। কিছুক্ষণ সব শান্ত। তারপরই শুরু হলো তীব্র হাওয়ার দাপট। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে নেমে এসে সেই যুবকের চারপাশে ঘুরতে শুরু করলো। তখন সে দুহাত দুপাশে মেলে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি সব যেন বলেই চলেছে। এরপর সেই মাটির কলসিগুলো হাওয়ায় ভর করে এগোতে শুরু করলো। দেখে মনে হলো কোনো অদৃশ্য কেউ সেগুলোকে নিয়ে এগিয়ে চলেছে। দেখতে দেখতে সেগুলি শ্মশানের ধারের নদীর জলে ভেসে গেল। আরে কে কে কে- কে ওখানে? এত রাতে শ্মশানের ধারে ও কে দাঁড়িয়ে? সামনে ঘুরে দেখলাম সকালের দেখা সেই মুরারি বাবু। আপনি তা এত রাতে এই শ্মশানে কি করছেন? আপনি কি ওই যুবককে চেনেন? কোন যুবক? ওই যে বলেই ঘুরে দেখি কোথায় সেই যুবক। চতুর্দিক ফাঁকা। কার 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 কথা বলছেন? আচ্ছা, আপনি এত রাতে শ্মশানে কি করছেন? আর বলবেন না, আমার ছেলেকে খুঁজতে এসেছি। শ্মশানের এই শান্ত নিরিবিলি পরিবেশ ওর খুব প্রিয়। প্রায় সময়ই এখানে এসে বসে থাকে। কিন্তু আপনি কার কথা বলছিলেন? ও কিছু নয়, আমার মনের ভুল হয়তো। বেশ, আমি এখন চলি। মনের মধ্যে একরাশ প্রশ্ন নিয়ে ফিরতে লাগলাম। গোটা গ্রামের পথ তখন রাতের কালো অন্ধকারে ঢাকা। প্রায় প্রতিটা কুড়ে ঘরের দাওয়াতেই টিমটিম করে হ্যারিকেন জ্বলছে। মাঝে মধ্যে জোনাকি টুপ করে জ্বলে আবার নিভে যাচ্ছে, আর সাথে জড়িয়ে আছে ছিছি পোকার এক টানা ডাক। সে এক অদ্ভুত পরিবেশ। বাঁচাও বাঁচাও, আমাকে আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, বাঁচাও 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 বাঁচাও। তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি এমন করছো কেন? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। হঠাৎ চারপাশের নিস্তব্ধতা ভেদ করে একটা মেয়েলি কণ্ঠের আর্তনাদ আমার কানে এলো। অনতি দূরের একটি কুড়ে ঘরের বাইরে কান পাততেই স্পষ্ট সেই চিৎকার শুনতে পেলাম। আধ খোলা জানালা দিয়ে ঘরের ভিতরটা প্রায় দেখা যাচ্ছে। সেখানে যা দেখলাম তা আমি আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। একজন স্ত্রীলোক ঘরের কোনায় ভয়ে জড়সড় হয়ে বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে একজন
মাঝ বয়সী নিতান্তই সাধারণ চাষি গোছের মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয়, তার সেই গো বেচারা সরল চেহারা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। উচ্চতায় আনুমানিক 5 ফুটের সেই ব্যক্তি তখন 8 ফুটের কাছাকাছি লম্বা। মুখের আকৃতি বদলে পশুর রূপ নিয়েছে, গায়ে গজিয়েছে ঘন কালো লোম, আর হাতে ইয়া বড় বড় নখ। হিংস্র দৃষ্টিতে সে ধীরে ধীরে সেই মহিলার দিকে এগিয়ে চলেছে। আমি চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুতভাবে মনে হলো কেউ আমার গলা চেপে ধরেছে। কোনরূপ শব্দ গলা থেকে বেরোলো না। পা দুটো অসাড় হয়ে এক জায়গায় আটকে রইল। সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই অদৃশ্য বন্ধন আমি ছিন্ন করতে ব্যর্থ হলাম। বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, মেরে ফেললো এই ভয়ঙ্কর দানবের হাত থেকে বাঁচাও আমাদের। ধীরে ধীরে সেই মানুষরূপী দানব তার তীক্ষ্ণ নখের সাহায্যে সেই মহিলার দেহ ক্ষত বিক্ষত করতে শুরু করলো। সবশেষে ঘরের বাইরে এসে সে আনন্দ উল্লাসে চিৎকার করে উঠল। ক্রমে সে চোখের আড়াল হতেই আমি নিজের দৈহিক সব শক্তি আবার ফিরে পেলাম। পরদিন সকালে খবর পেলাম, গ্রামের বেশ কিছু ঘরে কাল রাতে এই নৃশংস হত্যা লীলা চলেছে। বেলা বাড়তেই মোড়ল মশাইকে সঙ্গে করে নিয়ে বেরোলাম। পথে এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, মোড়ল মশাই, আমার কোকা কাল রাতে নিজের সদ্যজাত ছেলেকে মেরে ফেলেছে। কি ভয়ঙ্কর দেখতে লাগছিল কোকাকে। আপনি কিছু একটা করুন। কি বুঝছেন চক্রবর্তী মশাই? আজকে ভোরেও প্রায় 8 জনকে খাঁচায় বন্দি করা হয়েছে। এমন চলতে থাকলে তো পুরো গ্রাম জাগার হয়ে যাবে। আমাকে একটু সময় দিন মোড়ল মশাই। এরপর তাকে বিদায় জানিয়ে আমি একা এসে দাঁড়ালাম কালকে রাতের শ্মশানের সেই স্থানে। দিনের আলোয় গোটা শ্মশান তখন আলোকিত। হেঁটে চলেছি, হঠাৎ মাটিতে লাল আবির দিয়ে একটা আঁকি বুকি নজরে এলো। গণ্ডিতে হাত দিয়ে তাতে গঙ্গা জলের ছিটে দিতেই আমার সমস্ত দেহ জুড়ে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। দিনের বেলাতেও সূর্যের আলো মেঘের আড়ালে ঢাকা পড়ে চারিদিক অন্ধকারে ঢেকে গেল। কানের কাছে ফিসফিসে গলায় কে যেন বলল, এখন থেকে আমি আপনার আজ্ঞাবহ। বলুন, কেন স্মরণ করেছেন? বুঝতে বাকি রইল না আমার আশঙ্কাই সত্যি। কাল রাতের সেই যুবক নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য কর্ণপিশাচিনীকে জাগিয়েছে। কি চাস তুই? এই গ্রামে কেন এসেছিস? আমি রক্ত চাই, রক্ত, তাজা রক্ত। কি স্বাদ, প্রাণ ছুড়িয়ে যায়। আসন ছেড়ে উঠে দাঁড়ালাম। মনে মনে ঠিক করে নিলাম, যেভাবেই হোক সেই যুবককে খুঁজে বার করতেই হবে। কিন্তু সারাদিন ঘুরেও গ্রামের কোথাও তার দেখা পেলাম না। মাঝরাতে মোড়লের বউয়ের হঠাৎ চিৎকারে ঘুম ভেঙে গেল। আমাকে মেরো না, আমাকে বাঁচাও। পাশের ঘরে
এমন চিৎকারে দৌড়ে যেতেই দেখলাম স্বয়ং মোড়ল গিন্নি ভয় জড়সড় হয়ে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছেন, আর তার দিকে ক্রুদ্ধ ভঙ্গিতে দানবীয় চেহারায় এগিয়ে চলেছেন খোদ বিষ্ণুপদ ঢালি। খানিক পরেই টের পেলাম আগের দিনের মতো আজও আমি নিজের চালিকা শক্তি হারিয়েছি। কাঠের পুতুলের ন্যায় দেখা ছাড়া আর কোনো উপায় নেই। দেখতে দেখতে এক সময় মোড়ল তার নিজের স্ত্রীর দেহটা নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে উত্তাম উল্লাসে মেতে উঠল। তারপর ঘটল আর এক ঘটনা। মৃতদেহের শরীর থেকে আপনা হতেই ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে জমা হতে থাকলো একটি মাটির কলসির মধ্যে। শেষে দেহ একেবারে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যাওয়ার সাথে সাথেই সেই কলসি বেমালুম গায়েব হয়ে গেল। বিদ্যুতের মতো একটা কথা আমার মনে এলো, এই কি তবে সেই অভিশপ্ত কলসি? মোড়ল মশাইও কি তবে এই কলসি পেয়েছিলেন? সকাল হতেই প্রথম দিনের সেই গুহা মুখে এসে হাজির হলাম। খাঁচার সামনে আসতেই কাঁচা মাংসের বিকট গন্ধে গা গুলিয়ে উঠল। তৎক্ষণাৎ মন্ত্র বলে বাইরে এসে দাঁড়ালাম। এগোতে যাব, হঠাৎ পায়ে এসে ঠেকলো একটি মাটির কলসি, মুখ কালো কাপড়ে বাঁধা। যে মেঘ না চাইতেই জল, যার খোঁজ করছি সে দেখছি নিজেই এসে হাজির। কলসিখানা হাতে তুলে নিলাম। নিতান্তই সাধারণ একটা কলসি, বিন্দু মাত্র ভারী নয়। এক টানে মুখের কালো কাপড়টা সরিয়ে নিলাম। ভিতরে সাদা চকচকে একটা পাথর, সেটা হাতে ধরতেই ভেঙে গেল, আর সাথে সাথে একটা কালো ধোঁয়া আমার চারপাশে গোল গোল করে পাক খেতে থাকলো। তুই এখন আর মানুষ নয়, তুই দানবীয় শক্তির অধিকারী। আমার জন্য রক্ত জোগাড় কর, অনেক রক্ত। চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার সাথে সাথেই চোখের সামনে অন্ধকারের মধ্যে কেবল একটা সাদা বিন্দু নজরে এলো। বুঝলাম আমাকে বশীকরণের চেষ্টা চলছে। আমি নিজেকে যথাসম্ভব সংযত করে মনকে শক্ত করলাম। শরীরটা ক্রমে হালকা হয়ে যাচ্ছে। এ কি, আমার চেহারার এমন পরিবর্তন কখন হলো? বিশাল আকার শরীর, জন্তুদের মতো বড় বড় পুরু লোমে সারা দেহ ঢাকা। বুঝলাম আমিও এখন আর মানুষ নই, দানবে রূপান্তরিত হয়েছি। শুধুমাত্র নিজের শক্তির জোরে আমার অন্তরাত্মা এখনো আমার বশে আছে, তাই আমার নিজস্ব চিন্তা শক্তি এখনো লোপ পায়নি। আমার জন্য রক্ত জোগাড় কর, রক্ত, তাজা রক্ত। শ্মশানে গিয়ে হাজির হতেই আবারও সেই যুবকের দেখা পেলাম। পূর্বের ন্যায় ঠিক একই ভঙ্গিতে সাধনায় রত সে। আমি সামনে দাঁড়াতেই সে এক লাফে উঠে পড়ল, আর ঠিক তখনই চারপাশ কালো করে শুরু হলো তুমুল ঝোড়ো হাওয়া। আশেপাশের বেশ কয়েকটা গাছ উপড়ে পড়ল। রক্ত কই? আমার রক্ত কই? তুমি শান্ত হও, আমি ব্যবস্থা করছি। এই দানব তোমার জন্য রক্ত এনে দেবে। তোর সময় শেষ। তুই শর্ত ভেঙেছিস, আমাকে রক্ত দিতে পারিসনি।
কিন্তু আমার যে রক্ত চাই। শেষ রক্ষা হলো না। চোখের সামনে দেখলাম সেই যুবক আছাড় খেয়ে পড়ল মাটিতে। শেষে কেউ যেন তার বুক চিরে পরমানন্দে রক্তপান করতে লাগলো। কিন্তু আমার নজরে কাউকেই দেখতে পেলাম না। একটা অভিশপ্ত অধ্যায় শেষ হলো। কিন্তু না, কর্ণপিশাচিনী তখনও রয়ে গেল। আর রয়ে গেল দানবরূপী আমার মতন সেই সব গ্রামের মানুষ। সেদিন রাতে শ্মশানের আধ পোড়া চিতার উপর আমি যজ্ঞের আয়োজন করলাম। ঘিয়ে ডোবানো এক একটি পালক যজ্ঞকুণ্ডে আহুতি দিয়ে চললাম। সামনে রাখা একটি রক্তের পাত্র হাতে নিয়ে সেটি উঁচিয়ে ধরে চিৎকার করে বললাম, আয় নিয়ে যা তোর আহার, মুক্ত করে এই গ্রামকে। আবারও প্রবল বেগে ঝড় শুরু হলো, আর তার মধ্যেই এলো চুল সর্বাঙ্গ পোড়া কঙ্কালসার এক পিশাচিনী আকাশ থেকে নেমে এসে এক ঝটকায় আমার হাত থেকে সেই পাত্র কেড়ে নিয়ে মনের আনন্দে সেই রক্ত পান করতে থাকলো। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। অতর্কিতে পিশাচিনীর মাথার কয়েক গাছা চুল ছিঁড়তে যাব বলে হাত বাড়িয়েছে কিনা, অমনি মাটি ভেদ করে প্রায় কয়েকশো হাত আমাকে চারপাশ থেকে চেপে ধরল। আমার সাথে চালাকি, আমার সাথে চালাকি। তুই জানিস আমি কে? আমি কর্ণপিশাচিনী। আমাকে জাগালে তার ফল সকলকে ভোগ করতে হয়। আমিও একের পর এক নিজের শক্তি প্রয়োগ করতে শুরু করলাম। শেষে কালবান ছোড়ার সাথে সাথেই সেই পিশাচিনী ছিটকে মাটিতে পড়ে কাতরাতে শুরু করলো। আমি মন্ত্র বলে তাকে বেঁধে ফেললাম। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বল, তোকে কে জাগিয়েছিল? তার কি উদ্দেশ্য ছিল বল। বলছি এই গায়ের মোড়ল এর ঘনিষ্ঠ মুরারি মুকুজ্জের একমাত্র ছেলে কেশব। মোড়ল নিঃসন্তান, তাই তারা ভেবেছিল বিষ্ণুপদর মৃত্যুর পর কেশব এই গায়ের মোড়ল হবে, কিন্তু তা হয়নি। পরবর্তীকালে তিনি তার স্মৃত বোনের ছেলেকে দত্তক নেওয়ার পর থেকেই কেশবের মনে বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়। সে আমার স্মরণ নেয়। সাধু সঙ্গে মেলামেশা করে সে তন্ত্রের কিছু পাঠ শিখেছিল। আমার কারণেই এই গায়ের সকলে দানবে পরিণত হয়েছে, আর তার বদলে রোজ রোজ পেয়েছি তাজা রক্ত। এভাবেই একদিন কেশব হয়ে উঠত আশেপাশের সব গ্রামের দণ্ডমুণ্ডের কর্তা। এখন আমাদের সকলের নিজেদের রূপ ফিরে পাওয়ার উপায় বল, তাহলেই তোকে মুক্তি দেব। এই গ্রামের সীমান্তে যে নদী আছে, উত্তর দিকে মুখ করে তার জলে 5 বার ডুব দিলেই সকলে নিজেদের রূপ ফিরে পাবে। এইবার আমায় মুক্ত কর। করতে পারি, কিন্তু এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো তোকে চলে যেতে হবে। বল, রাজি? রাজি। এইবার তোর কালবান থেকে মুক্ত কর আমাকে, বড্ড যন্ত্রণা লাগছে, মুক্ত কর। কালবান ফিরিয়ে নেওয়ার সাথে সাথে কর্ণপিশাচিনী আশেপাশের সব কিছু লণ্ডভণ্ড করে মিলিয়ে গেল। পরদিন ভোরে সেই সব দানবরূপী মানুষগুলোকে শিকলে বেঁধে গায়ের সীমান্তের নদীতে উত্তর দিকে মুখ করে 5 বার ডুব দেওয়ার সাথে সাথে সকলেই আমরা নিজেদের রূপ ফিরে পেলাম। গ্রামের সকলে আমাকে শ্রদ্ধা ভরে প্রণাম জানালো, আর তারা মুক্তি পেল এক অভিশাপ থেকে। বাবা, বেশ লাগলো কিন্তু কাহিনীখানা। কি সাংঘাতিক কাণ্ড কারখানা! ক্ষমতার লোভে মানুষ কি না করতে পারে। ওহ, সত্যি ভাবলেও গায়ে কাটা দেয়। মানুষ যা ভাবে সবসময় তার ফল শুভ নাও হতে পারে। কে
ঠিক বললাম তো? আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।